নমস্কার। নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে। আর আজকে সাফ কথাতে আলোচনা হবে বাংলা নিয়ে, যেখানে তৃণমূল এখন গভীর সংকটে। যদিও সংকট বললেও কোথাও গিয়ে ভুল হবে, কারণ যে অবস্থা হয়েছে, তৃণমূলের ডিম ভাত এখন বুমেরাং হয়ে গেছে। সেই ডিম ভাতই এখন তাদের দিকে কেমন যেন উড়ে উড়ে আসছে। যেখানেই তৃণমূল সেখানেই ডিম। বাংলায় ঠিক এখন এমনটাই সংস্কৃতি যেন হয়ে গেছে, ডিম সংস্কৃতি। ঠিক অন্যদিকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে তৃণমূলের যে ভাঙন দু টুকরো হয়ে গেছে। আগের দিনও আমরা আলোচনা করছিলাম তৃণমূলের ভাঙন, এবং আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে কি না, তৃণমূলের বেশ কয়েকটি পন্থী তৈরি হয়ে গেছে। তিনটে পন্থী এক প্রকার বলা যায় সামনে এসেছে। একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিরোধী যে তৃণমূল ইতিমধ্যেই বিরোধী দল হিসেবে বাংলাতে, অন্যদিকে দাঁড়িয়ে সংসদের যে ভাঙনটা একেবারে সামনে এসেছে, যেখানে তৃণমূল এখন এনডিএতে, আজকে প্রসঙ্গই সেটা রয়েছে, এবং সেখানে কাকলি ঘোষ দস্তিদার, যার হাত ধরে এক প্রকার বলা যায় যে বাকি এই 20 জন সাংসদ এখন কোথাও গিয়ে আলাদা হওয়ার চেষ্টা, এনডিএতে যোগদানের চেষ্টা। এবং অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনটে পন্থী এখন তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছে। মানুষ কাকে বিশ্বাস করবে, কোন তৃণমূলকে ভরসা করবে বাংলার বুকে? সঙ্গে তৃণমূলের এনডিএতে যোগ প্রশ্ন, এবং তার সাথে বাংলায় সময় যত গড়াচ্ছে ততই যেন আরো জোরালো হচ্ছে রাজনীতির আঙ্গিনা। আমি চলে যাব আলোচনাতে। তবে আলোচনাতে আমার সাথে আজকে জুড়ে থাকবেন বিধায়ক, ভাতার বিধানসভা, বর্তমানে ভাতারের বিধানসভা কেন্দ্রের সৌমেন কারপা। আমি স্বাগত জানাবো সৌমেন দাকে, কিছুক্ষণের মধ্যে তিনি জুড়ে যাবেন। আমার সাথে আজকে আলোচনাতে থাকবেন নীলাদ্রি ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক, কলকাতা থেকে। নীলাদ্রি যা জুড়ে গেছেন আমার সাথে এই মুহূর্তে। আমার সাথে আর কিছুক্ষণের মধ্যেই জুড়ছেন ডক্টর বিশ্বজিৎ দাস, রাজনৈতিক বিশ্লেষক, কলকাতা থেকে। থাকছেন ডক্টর সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক, কোচবিহার থেকে। আমি চারজনকে নিয়ে আজকে আলোচনাতে রাখবো, আলোচনা শুরু করব। তবে শুরুতে যেহেতু নীলাদ্রিদা জুড়ে গেছেন আমার সাথে, আমি নীলাদ্রিদার কাছেই যাব। নীলাদ্রিদা, এই যে ছবিটা আজকে উঠে আসছে, তৃণমূল আজকে এনডিএতে, যে আমরা দেখতে পাচ্ছি যে ভাঙন তাদের যেভাবে হচ্ছে, এবং তারা ধীরে ধীরে এনডিএতে যোগদানের যে কথা বলছেন, সেক্ষেত্রে প্রথমেই প্রশ্ন হচ্ছে যে কাজের ক্ষেত্রে কোনো কি সমস্যা হবে না? তারা যদি এতদিন কাজ করতে নাই পারতো, আজকে যে বিক্ষোভের আগুনটা, বিদ্রোহের আগুনটা আজকের দিনে উঠে আসছে, এতদিন তাহলে তারা কেন মুখ খোলেনি? সবটাই কি ক্ষমতা, দল এবং ক্ষমতায় থাকার একটা পাওয়ার, সেটা চলে যেতেই কি আজকের যাবতীয় বিক্ষোভ? না, তৃণমূল নেতারা এই নির্বাচনের পর যে জনরোষের মুখে পড়েছে, তার থেকে বেরিয়ে আসতে গেলে কিছু নেতা মনে করছেন এনডিএ কে সমর্থন করা, এনডিএ তে যোগ দেওয়াটা একটা রাস্তা। এনডিএ তে যোগ দিলে আরেকটা সুবিধে হচ্ছে, এই 20 জন সাংসদ যে যে কেন্দ্রকে রিপ্রেজেন্ট করেন, সেখানে উন্নয়নের কাজ আরো ত্বরান্বিত হবে, কারণ তারা একটা ডবল ইঞ্জিন সরকারের অন্তর্গত হয়ে যাবে, কেন্দ্রে এনডিএ, রাজ্যে এনডিএ। সুতরাং এক তো কেন্দ্রের কথা ভেবে তারা হচ্ছে নিজের কেন্দ্রের উন্নয়ন, আরেকটা হচ্ছে জনরোষ থেকে বাঁচতে হচ্ছে। এবার গণতান্ত্রিক ব্যবস্থায় সংসদীয় দলে কাকে কে সমর্থন করবে, এটা ডিপেন্ড করে মেজরিটি কি চাইছে। তৃণমূলের এখন 28 জন সাংসদ আছে, তার মধ্যে 20 জন চাইছেন এনডিএ তে যোগ দিতে। গণতান্ত্রিক কাঠামোর মধ্যে এই মতটাই গ্রাহ্য হবে, এটাই স্বাভাবিক। একদমই তাই। এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে গ্রহণযোগ্যতা, এবং তার সাথে 27 থেকে 20 একটা বিশাল বড় সংখ্যাতে তারা চাইছেন এখন যোগ দিতে, যে সে নামগুলো মূলত উঠে আসছে, যেমন ধরুন যদি আবু তাহেরের কথা বলি, যদি কাকলি ঘোষ দস্তিদারের কথা বলি, বা শতাব্দী রায়, যে সমস্ত নামগুলো আজকের দিনে দাঁড়াচ্ছে সামনে, তারা তো প্রত্যেকেই তৃণমূল, তারা প্রত্যেকেই মমতাপন্থী এক প্রকার বলা যায়, এবং দীর্ঘদিন ধরে তারা কেউ কিন্তু নতুন মুখ নয়। কাকলি ঘোষ দস্তিদার বহু পুরনো তৃণমূলের সঙ্গী, বহু পুরনো মমতার সঙ্গী। সেই কাকলি ঘোষ দস্তিদারের হাত ধরে আজকে যখন বাকিরা বেরোচ্ছে, কোথাও গিয়ে কি কাজ করতে কোনো অসুবিধা হবে না তাদের? না, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একসময় কংগ্রেস পন্থী ছিলেন, তারপর কংগ্রেস থেকে বেরিয়ে এসেই তিনি তৃণমূল তৈরি করেছেন। তা আজকে এরা অন্তত তৃণমূল থেকে বেরিয়ে আসছেন না, এরা তৃণমূলের থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মতামত, তার বিরুদ্ধে গিয়ে এনডিএ কে সাহায্য করছে। তাই এর ফলে তাদের কাজের সুবিধা হবে, কেন্দ্রের জন্য উন্নয়নের কাজ সুবিধা হবে, এটা তারা মনে করছেন।
এবার কাজের দিক থেকে অসুবিধা যেটা হতে পারে, এনডিএ সব পদক্ষেপের সাথে তারা একমত নাই হতে পারেন, এটাই স্বাভাবিক, সবকিছুতে তারা একমত হয় না, এবং সেটাই গণতন্ত্র। এবার তো অনেক সময় তো দেখা যায় যে সব শরিকরা সব সিদ্ধান্তেতে একমত নয়, সেই স্বাধীনতা আমার মনে হয় এনডিএর মধ্যে রয়েছে। কিন্তু এরা বৃহত্তর স্বার্থের কথা ভেবে সম্ভবত এনডিএর সাথে যুক্ত হচ্ছে। ভুলে গেলে চলবে না, মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল তৈরি করেছিলেন তখন কিন্তু বিজেপির সাথে তারা জোট বেঁধেছিলেন, এবং কেন্দ্রীয় সরকারে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ছিল। হঠাৎ করে তারা বিজেপির সাথে জোট বাঁধছেন এটাও নয়। জুলাই মাসের তৃতীয় সপ্তাহে সম্ভাবনা রয়েছে বাদল অধিবেশন, এবং সেই অধিবেশনে আমার একেবারে জানার ইচ্ছা যে সেই অধিবেশন কি রকম ভাবে হবে। এই যে তৃণমূলের এত এত গোষ্ঠী, এত এত ভাগ, তারা কি তাহলে সেক্ষেত্রে এনডিএর যে সমর্থন, সেই সমর্থনটা যখন উঠে আসবে, অন্যদিকে যদি বিধানসভার ক্ষেত্রে দেখি সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই দল আবার বলছেন যে বিজেপির বিরোধিতা করবে, গঠনমূলক বিরোধিতা করবে। সব মিলিয়ে বিষয়টা বা হিসেবটা কিরকম গুলিয়ে যাচ্ছে না? না না, আপনি এই ইন্ডি জোটে দেখুন, হুম। ইন্ডি জোটে সিপিআইএম রয়েছে, কেরালায় তারা বিরোধী দলের ভূমিকায়, যেখানে ক্ষমতায় কংগ্রেস। আবার জাতীয় রাজনীতিতে তারা একসাথে কাজ করছেন। সুতরাং এই দ্বৈত ভূমিকা সবসময় থাকতে পারে গণতান্ত্রিক ব্যবস্থা, এটাই ম্যাচিওর গণতন্ত্র। পশ্চিমবঙ্গে তারা বিরোধী দলের ভূমিকা পালন করবে, হুম। আর কেন্দ্রে তৃণমূল এনডিএ এর অংশ হবে। এবার এই দুটো ফ্যাকশন কিন্তু আলাদা, একটির নেতৃত্বে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, হুম। অপরটির নেতৃত্বে এখনো অব্দি কাকলি ঘোষ দস্তিদার। সুতরাং সংঘাতের সম্ভাবনা নেই, কারণ দুটো গোষ্ঠী আলাদা আলাদা ভাবে কাজ করছে, আলাদা আলাদা নেতার নেতৃত্বে। আমার সাথে এই মুহূর্তে জুড়ে গেছেন বিধায়ক সৌমেন কারফা। আমি প্রথমেই সৌমেন দাকে অভিনন্দন জানাবো, এবং তার পাশাপাশি আজকের যে আলোচনা, এই আলোচনাতে স্বাগত তো জানাবোই, এবং বাংলাতে একটা অদ্ভুত ছবি ধরা পড়ছে সৌমেন দা। আপনি হয়তো দেখেছেন যে যেখানেই তৃণমূল বেরোচ্ছে সেখানেই মানুষ ডিম হাতে নিয়ে ছুটছে। এই যখন একটা ছবি, ঠিক অন্যদিকে তৃণমূল এখন যে ভাঙছে, টুকরো টুকরো হয়ে এমন অবস্থায় দাঁড়িয়েছে, চারিদিকে তৃণমূলের পন্থী, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, কে কোনটা, সমস্ত হিসেব নিকেশ একেবারে গুলিয়ে একাকার হয়ে গেছে। সৌমেন দা, দেখুন, ডিম বাজারে সস্তা হয়ে গেছে কিনা এটা নিয়ে এখন বাজারে আলোচনা। আর এটা তো আমরা মানুষকেও সাধুবাদ জানাই, আর আমাদের যারা কার্যকর্তা আছে তাদেরকেও সাধুবাদ জানাই। 21 সালের পোস্ট পোল ভায়োলেন্সের পর 321 জন আমাদের রাজ্যে বিজেপির কার্যকর্তারা খুন হয়েছিলেন। কয়েক হাজার লোক ঘরছাড়া ছিলেন, তাদের জমিতে ধান চাষ বন্ধ, পাট চাষ বন্ধ, আলু চাষ বন্ধ, পোল্ট্রির ফার্মে মুরগি চাষ বন্ধ, বিভিন্ন ব্যবসার দোকান বন্ধ ছিল। কিন্তু এবারে জেতার পর আপনি দেখাতে পারবেন না তৃণমূলের কোন গিয়ে সেখানে আমাদের আমাদের কার্যকরের জন্য ছাড়া আমরা বলেছি যে যদি কেউ ঘর ছাড়া থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, সংশ্লিষ্ট জেলার কি আসবে। কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে, আজকে তৃণমূল যে অত্যাচার করেছিল সেই অত্যাচারের বহিঃপ্রকাশ দিকে দিকে তৃণমূলের নেতা মন্ত্রী ওনাদের পদাধিকারীরা বেরোচ্ছেন এবং গণরোষের মুখে পড়ছেন। এখানে বিজেপির কোনো সম্পর্ক নেই। আর বিজেপি এখনো পর্যন্ত ল অ্যান্ড অর্ডারটা আছে। বিজেপির এতজন শহীদ, ঘর ভাঙচুর কেস খেয়েছে, জরিমানা দিয়েছে, তারপরেও বিজেপি মোদিজির যে আদর্শ, আমরা এত কটা রাজ্যে সরকার চালাচ্ছি, কোথাও বিরোধীদের, যেখানে আমরা জিতি, কোথাও আমাদের বিরোধী কেরালায় সিপিএম, কোথাও কংগ্রেস, কোথাও ডিএমকে, কোথাও আপনার সমাজবাদী পার্টি, কোথাও বিএসপি বহুজন সমাজবাদী পার্টি, কোথাও তৃণমূল। কিন্তু এই যে পশ্চিমবাংলার যে কালচার, যে ভোটে হেরে যাওয়ার পর বিরোধী দলের ঘর ভাঙচুর করা, তাদেরকে হত্যা করা, তাদের মহিলাদের ধর্ষণ করা,
তাদের জমি জায়গা কেড়ে নেওয়া, এই কালচার থেকে পশ্চিমবাংলা বেরিয়ে এসছে এবং বিজেপি আমরা সবাই মিলে বার করেছি। হুম। আজকে হয়ে যাওয়ার পরও উল্লেখযোগ্য কোনো পোস্টপোল ভায়োলেন্সের খবর নেই। আর দু চারটে ডিম ছুটছে, যদি বুঝতাম আদলা ইট ছুটছে তাহলে ঠিক ছিল। দু চারটে ডিম ছুটছে, জনগণ যে কোটি কোটি টাকা চুরি করেছে তার তুলনায় দু চারটে ডিমের যদি আসছে গন্ধ গায়ে লাগে, অসুবিধা কোথায় আছে? সৌমিতা, এই যে যারা স্বেচ্ছাতে আজকে তৃণমূল ছাড়ছে তারা তো আলটিমেট কোথাও গিয়ে বিজেপিতে যাবে এবং যেতে চাইছে, সেটাও একদিকে পরিষ্কার। সেক্ষেত্রে কি কোনো রকমের তারা শর্ত রাখবে? কি মনে হয় আপনাদের কাছে, কি যারা যাবে তারা কি কোনো শর্ত রাখতে পারে? না না, দেখুন, শর্ত না শর্ত নেওয়া না নেওয়ার ব্যাপার নয়। আমাদের দলের এখনো পর্যন্ত যা ডিসিশন, অন্য দল থেকে কাউকে নেওয়া যাবে না বা আমরা নিচ্ছি না। কিন্তু কেউ যদি সরকারকে সমর্থন করেন, সেটা লোকসভার ক্ষেত্রে এনডিএ জোটে যদি সমর্থন করেন, করবেন, এনডিএ তে সমর্থন করেন এরকম অনেকে আছেন, তার মানে এই নয় যে এনডিএ তে সমর্থন করা মানে হুম। তারা রাতারাতি বিজেপিতে জয়েন করে গেলেন। এই ধারণাটা ঠিক নয়। অনেক অবিজেপি দল এনডিএ এর মধ্যে আছে, ওনাদের মনে হয়েছে এই মুহূর্তে দেশের জন্য এবং পশ্চিমবাংলা রাজ্যের জন্য, দেশে নরেন্দ্র মোদীজি, পশ্চিমবাংলা মাননীয় শুভেন্দু অধিকারী, এনাদের হাতে হাত ধরে রাজ্যের উন্নয়ন করা, দেশের উন্নয়ন করা সময় তাগিদ, সেই তাগিদে ওনারা সাড়া দিয়েছেন। এর মধ্যে আমি ভুল কিছু দেখছি না, বা তারা সাড়া দিয়েছেন মানে যে তারা বিজেপিতে যোগদান করে দিলেন বা বিজেপি তাদেরকে গ্রহণ করে নিলেন, এরকম কোনো বিষয় না। বেশ, এই মুহূর্তে সুকান্ত দাও এসে গেছেন। সুকান্ত দা, স্বাগত জানাচ্ছি। আলোচনা আমাদের চলছে। সৌমেন দা বক্তব্য রাখছিলেন যে এই যে এনডিএতে যোগদান এবং বিজেপির প্রতি তাদের আস্থা সমর্থন ঠিক কিরকম থাকবে, আলোচনা আমাদের চলছে। কিন্তু সেখানে প্রশ্ন হচ্ছে যে তৃণমূল আজকের দিনে দাঁড়িয়ে, আমরা যেটা শুরু থেকে আমি জানতে চাইছিলাম, যে এই যে এতগুলো পন্থী তৃণমূলের আজকে তৈরি হয়ে গেছে, ঋতুব্রত পন্থী, কাকলি পন্থী, আবার মমতা বন্দ্যোপাধ্যায় তো রয়েইছে, কোথাও গিয়ে মানুষের কোথাও অসুবিধা হবে না? কারণ কোন তৃণমূলটাকে বাংলার মানুষ ভবিষ্যতে দেখতে পাবে, মানে কাকে ভরসা করবে বিরোধী দল হিসেবে, কোনটা মুখ আসল? সমস্যা তো রয়েছে, দেখো সুপ্রীতি। কারণ সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস তো কোনো রেজিমেন্টেড পার্টি নয় হুম। বা মাস বেস ক্যাডার পার্টিও নয়। হুম। আমি তোমাকে হুম। আগের অনুষ্ঠানেও বলেছি। একদম তাই। সুতরাং এই দলটি যখন একজন মাত্র নেতা বা নেত্রীর দ্বারা পরিচালিত হয়, হুম। সেই দল কিন্তু খুব বেশি এগিয়ে যেতে পারেনি। এবং তোমায় বুঝতে হবে, যেখানে ক্ষমতা এবং অর্থ দুটো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবং মানদণ্ড, তৃণমূল কংগ্রেসের বিধায়ক হতে গেলে তৃণমূল কংগ্রেসের সর্বতোভাবে জনপ্রতিনিধি হুম। হতে গেলে, এবার সেখানে দাঁড়িয়ে এত পরিমাণ দুর্নীতি কেউ কিছু দেখেনি, ওটা তো হতে পারে না। এবার দুর্নীতির সঙ্গে রয়েছে রোয়াববাজি। আমি একদম কোড আনকোড বলছি, রোয়াববাজি। হুম। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আইপ্যাক যেভাবে বিধায়ক এবং অন্যান্য জনপ্রতিনিধিদের হুম। অপেক্ষা করিয়ে রাখতে এবং দেখাও করতে পারতেন না, হুম। মানে উনি কোথাকার কোন জননেতা, এবং সবচেয়ে বড় কথা, তাদেরকে বেল খুলে ঢুকতে হতো এবং তারপর আইপ্যাকের লোকেরা তাদের সঙ্গে দেখা করতো, যাদের পড়াশোনা কতটুকু আমি জানি না, হুম। যেটুকু শুনেছি বয়সের বিভিন্ন তারতম্য রয়েছে। কখনো ফোন করতেন, করে বলতেন একটা মোবাইল লাগবে, একটা আমরা মিটিং করব, একটা ব্যবস্থা করে দাও। তাহলে প্যারালাল একটা সরকার আইপ্যাক সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় চালাচ্ছিল এবং এই দুর্নীতিটাকে তিনি প্রশ্রয় দিয়েছেন, সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় দিয়েছেন। তিনি জানেন না এটা হতে পারে না। এবার সর্বতোভাবে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প সব শেষ যখন করে দিয়েছে, তখন তোমার তৃণমূল বাঁচতে কিন্তু অসুবিধা হবে যে কারা তৃণমূল। হুম। কারণ এদের সঙ্গে এখন এই তৃণমূলে থাকলে তারা অর্থ কোনো কিছু পাবে না, কাটমানি পাবে না, কাটমানি দিতে হবে না। এবং সবচেয়ে বড় কথা, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো বাইরে থেকে আসা তৃণমূল কংগ্রেসে আসা মানুষ, সে দলটাকে ভেঙে দিল হুম। এবং কাকলি ভোট দস্তিদার যে সুবিধা তৃণমূল কংগ্রেস থেকে পেয়েছে, হুম। তারপর তিনি বলছেন তিনি কাজ করতে পারছেন না বা হুম। তিনি থাকতে চাইছেন না। হুম। এবং সুখেন্দু শেখর থেকে শুরু করে বহু লোক, হুম। এবং ফিরহাদ হাকিম, যিনি আমার যেটা মনে হয়
যে এই তৃণমূল কংগ্রেস ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীকটা থাকবে কিনা বড় সুকান্ত সন্দেহ। দা, আজকে এই যে এত বিদ্রোহ, আজকে এত বিক্ষুব্ধ বিধায়ক সামনে আসছে ভুরি ভুরি, তারা এতদিন 15 বছর কোথায় ছিলেন? 15 বছর ধরে কি তারা খুব সুন্দর শান্তিতে কাজ করতে পারলেন? আজকে হঠাৎ করে দল ক্ষমতা হারানোর পরে তারা কাজ করতে পারছেন না? আসলে সমস্যা দেখো, এটা হতে পারে ভয়ের জন্য হতে পারে, মানে তাদের যেহেতু একটা পরিমাণ টাকা দিতে হতো এবং তারা যেহেতু টাকার বিনিময়ে টিকিট পেয়েছেন, সবচেয়ে বড় কথা এটাও হতে পারে টাকার বিনিময়ে টিকিট পেয়েছেন। সুতরাং এই যে কতগুলো প্যারামিটার রয়েছে, এখানে একজনও কিন্তু খুব 4-5 জন ছাড়া বাকি জননেতা না। টলিউডের শিল্পীরা তো কোনো মতেই নেতা হতে পারেই না। তারা সকালে হয়তো তৃণমূলের সঙ্গে থাকবে, দুপুরে বিজেপির সঙ্গে থাকবে, পরবর্তীতে কোনো দল এলে সন্ধ্যেবেলা পরিবর্তন হয়ে যাবে। এবার ঘাটাল মাস্টার প্ল্যান এতদিন হচ্ছিল না, দেব অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েননি, তিনি বলতে পারতেন না আমি তৃণমূল থেকে সরে যাব, তাহলে তোমার আজকে তোমার মনে পড়ছে। তাহলে এই যে ঘটনাগুলো, এগুলো এই এককেন্দ্রিক দলে সম্ভব, যেই দলে কোনো গণতন্ত্র নেই এবং যেখানে স্বেচ্ছাচার আছে, যেখানে শাহজাহান, জাহাঙ্গীর এদের মতো লোকেরা প্রতিপত্তিশালী, সেখানে অন্য মানুষ কথা বলতে পারছে না, সেখানে তো সুপ্রীতি তুমি আশা করতে পারো না এই জনপ্রতিনিধিরা এতদিনে বলতেন। এবং এরা জনপ্রতিনিধিরা, তুমি দেখো, আমি এটা বলছি তোমার নিউজ লাইভ বাংলা চ্যানেলে, যে এরা যদি আবার নির্বাচনে দাঁড়ান, আদৌ এরা জিতবেন তো? জনগণের ম্যান্ডেটকে নিয়ে ছেলে খেলা করা বন্ধ করতে হবে, সে যে রাজনৈতিক দলই হোক না কেন। তুমি সুবিধার জন্য একটা রাজনৈতিক দলে চলে যাবে এবং আমি থাকবো না, কাজ করতে পারছি না, এগুলো কেজো কথা। সুতরাং রাজনৈতিক যে সংস্কৃতি যেটা দেখা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস ভেঙে গেছে, সকলে খুব আনন্দ করছে, কারণ এটা হবারই ছিল। এটা মুখ্যমন্ত্রী যদি অন্ধ সেজে তার ভাইপোর সব ধরনের মানে অন্যায় তার প্রতিবাদ না করে তাকে প্রশ্রয় দেয়, তখন তো প্লাবন নামবে, এটা বন্যা না, প্লাবন। বেশ, আমি এবং আমি এটা একটু তাকে বিশ্বজিৎ দার কাছে যাব। এই মুহূর্তে জুড়ে গেছেন বিশ্বজিৎ দাও। বিশ্বজিৎ দা, আলোচনা আমাদের চলছে আজকে। সুকান্ত দাও ঠিক যেমনটা বলছিলেন যে তৃণমূলের কোনো গঠনমূলক যে বিষয়টা, যেমনটা ক্যাডারের কথা উঠে আসছিল, যে ক্যাডার ভিত্তিক দল নয়, এবং এই দলের যারা রয়েছেন তারা যদি অন্য কোনো জায়গাতেও যান তারা আদৌ জিতবেন কিনা। যদি ডিম ভাতের কথাই বলি তৃণমূলের, সেটা আজকের দিনে একেবারে বুমেরাং হয়ে গেছে। ডিমের সংস্কৃতি, দেখা মাত্রই ডিম ছুড়া হচ্ছে। দেখো, দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে তৃণমূল কংগ্রেস দলটা এখন আর তৃণমূল কংগ্রেস বলে নেই। তৃণমূল কংগ্রেস এ, তৃণমূল কংগ্রেস বি, তৃণমূল কংগ্রেস সি। অর্থাৎ রাজনৈতিক আদর্শ যখন দলটা তৈরি হলো, এটা লিডার বেসড দল ছিল। লিডার নেই, লিডারের গ্রহণযোগ্যতা নেই, দলের গ্রহণযোগ্যতা নেই। সেই কারণে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঋতব্রতর অধীন যে তৃণমূল কংগ্রেস, যে 60 জন মতো বিধায়ক আছেন, তারা বিরোধী দল, অর্থাৎ এখানে রাজ্য সরকারের বিরোধী ঋতব্রতর তৃণমূল। এবার আবার সংসদে যদি দেখা যায়, সংসদে কাকুলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে যে তৃণমূল, সেই তৃণমূল এনডিএ এর শরিক, অর্থাৎ তারা বিজেপি পন্থী তৃণমূল। আর একটা তৃণমূল হচ্ছে মমতা পন্থী, একেবারে শেষে যে অংশটা পড়ে আছে, 8 জন সাংসদ এবং 20 জন মতো বিধায়ক। এখন কোন রাজনৈতিক দলের এই যে হার জিত থাকতে পারে, কিন্তু যদি তাদের কোনো রাজনৈতিক দর্শন না থাকে, তার জন্মলগ্ন থেকে তারা কেন এসেছিল ক্ষমতায়? ক্ষমতায় এসেছিল বামেদের সরানোর জন্য। বামেদের সরানোর পরে কি কাজ, যেটা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে মানুষ মনে রাখতে পারে? দেখুন, বাম শেষ দিকে লাস্ট 10 বছর যে কাজ করেছে, ব্যাপকভাবে সাধারণ মানুষ তার সমালোচনা করেছে। কিন্তু বাম জামানায় একটা কাজের কথা বলতে পারেন, ভূমি সংস্কারের কথা। কিন্তু তৃণমূল জামানায় যে একের পর এক অভিযোগ আসলো, মূলত অভিযোগ কি ছিল? চাকরি দুর্নীতির অভিযোগ ছিল, এবং একই সঙ্গে অভিযোগ ছিল যে এখানে যেমন শিক্ষা দুর্নীতির অভিযোগ, ঠিক তেমন ভাবে তৃণমূল জামানায় যেটা সাধারণ মানুষের উপর একটা এফেক্ট ফেললো, সেটা সরকার এবং নাগরিকের মাঝখানে মধ্যস্বত্বভোগী,
অর্থাৎ একটা শ্রেণীর জন্ম হলো, যে শ্রেণী কাটমানিতে বিশ্বাস করে। অর্থাৎ কোনো কাজ করতে গেলে সাধারণ নাগরিক যে অধিকার পাবে, সেই অধিকারে পৌঁছাতে গেলে মাঝখানে সরকার এবং নাগরিকের মাঝখানে একটা শ্রেণী তৈরি হয়ে গেল। দেখুন, এই যে হঠাৎ করে ভালো তৃণমূল মন্দ তৃণমূল যে শ্রেণীবিন্যাস হচ্ছে, সেইটা কিন্তু সাধারণ মানুষ ভালো করে নিচ্ছে না। তার কারণ তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, আজকে যারা শুদ্ধিকরণের কথা বলছেন তারা কাজ করতে পারেননি, তারা তো 15 বছর, এবং এই নির্বাচনের আগে এক একটা মিটিং এ যখন গেছেন, তারা প্রত্যেকবার বলেছেন যে না, কারা তার দলনেত্রীকে সেনাপতিকে 5বার করে বলেছেন। তাহলে এই যদি রাজনৈতিক সততা না থাকে, তাহলে আজকে আবার আরেকটা দলে গিয়ে সে কি করে কাজ করতে পারবে? অর্থাৎ রাজনৈতিক ভাবে আমরা জানি রাজনৈতিকে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু এত তাড়াতাড়ি একটা দলের 3টে টুকরো হয়ে যাওয়া এবং 3টে টুকরোর 3টে আদর্শ হওয়া, এইটা কিন্তু কোনো মতে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। একদমই তাই। এই মুহূর্তে যেহেতু সৌমেনদা রয়েছেন আমার সাথে, সৌমেনদা, আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল মানেই দুর্নীতি, তোলাবাজি, চোর, কোটি কোটি টাকার এই যে দুর্নীতি সমস্ত দিক থেকে, শিক্ষা, স্বাস্থ্য, সব দিক থেকে একের পর এক বেরিয়ে আসছে। তার বিরুদ্ধে আপনাদের যে সংস্কার, মানে শুভেন্দু অধিকারী সরকারের যে 30 দিনেরও আমরা যদি দেখি একের পর এক সিদ্ধান্ত, একের পর এক ডিসিশন, আপনারা এই পুরো তৃণমূলকে এখন সংস্কার কিভাবে করবেন, বা যা যা দুর্নীতি হয়েছে এত বছর ধরে কিভাবে সেগুলোকে মুছবেন এত সহজে? না, তৃণমূলকে সংস্কার করার আমাদের প্রয়োজন নেই। আমরা দেশ সংস্কার করতে পারি, রাজ্য সংস্কার করতে পারি। আর তৃণমূল কংগ্রেস এমনি উঠে গেছে, বাংলা কংগ্রেসের যেমন হাল হয়ে গেছিল না, তৃণমূল কংগ্রেসের সেরকমই হাল হয়ে গেছে। কোন তৃণমূল? আপনি কোন তৃণমূলের কথা বলছেন? আপনি ঋতব্রত ব্যানার্জির তৃণমূলের কথা বলছেন, না ভাইপোর তৃণমূলের কথা বলছেন, না পিসির তৃণমূলের কথা বলছেন, নাকি কাকলি দেবীর তৃণমূলের কথা বলছেন? কোন তৃণমূলের কথা বলছেন আগে বুঝতে হবে। এখন তো 4টে তৃণমূল, এখন 4টে তৃণমূল। আর আরো একটা তৃণমূল আছে যারা অরিজিনাল খেটে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে তৃণমূল টেস্ট ছিল, তারা বঞ্চিত, তারা হচ্ছে বঞ্চিত তৃণমূল। এখন 5খানা তৃণমূল। কোন তৃণমূলের কথা বলছেন? তৃণমূলের সংস্কার করার দরকার নেই, তৃণমূল হচ্ছে ক্লোজ চ্যাপ্টার। হ্যাঁ, এটা আমাদের এই বিষয়ে না চিন্তা ভাবনা করাই ভালো। ওরা কি করবে ওদের ব্যাপার। আমরা দেশ সংস্কার, আমরা সমাজ সংস্কারের জন্য আমরা করতে পারি। এই যে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল একটা প্রসঙ্গ উঠে এসেছে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যারা ভালো তৃণমূল, তারা যদি আসতে চায়, আপনারা কি তাদেরকে নেবেন? আর যদি নিয়েও থাকেন, তাহলে জনগণের অসুবিধা হবে না? কারণ জনগণ কিন্তু পরিষ্কার করে দিয়েছে তাদের রায়, যে কোনোভাবেই এই সমস্ত মুখগুলোর প্রতি তারা আর চাইছিল না, সেখান থেকে বদল, এবং তার জন্যই আজকে বিজেপি বাংলায় ক্ষমতায়। না, দেখুন, কাকে নেওয়া হবে কাকে নেওয়া হবে না সেটা আমাদের দলীয় অভ্যন্তরীণ ব্যাপার, এবং আমাদের দলের একটা নির্দিষ্ট টিম আছে, সেন্ট্রাল, স্টেট, ডিস্ট্রিক্ট, তার মাধ্যমে সংশ্লিষ্ট আলোচনার মাধ্যমে ঠিক হবে। এবং রাজ্যের যারা কোর কমিটি আছেন রাজ্যের, তারা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলুন। এই বিষয়ে আমি মন্তব্য করব না, কিন্তু এটুকু বলতে পারি আপনাদেরকে, যে সমস্ত তৃণমূলের ব্যক্তিদেরকে মানুষ ঘেন্না করেন, যাদের অত্যাচারে অতিষ্ঠ, সেই ধরনের লোককে আমরা দলগতভাবে নেবে না, এটা আমাদের বোঝাপড়ার মধ্যেই আছে। তার মধ্যে 2-1জন যদি থাকে, সেটা দল, তারা যদি দলের কাছে পেয়ার করেন, দলের সংশ্লিষ্ট কমিটি আছে, তারা বিবেচনা করে দেখবে যে তাদের নামে সমাজে বা তারা যে ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত ছিলেন, সাংগঠনিকভাবে অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছেন, তারা কিরকম, এবং তার পরবর্তীতে যদি প্রয়োজন মনে করেন সেটা নেবেন। কিন্তু এই মুহূর্তে আমাদের 260 জন এমএলএ আছে, তো আমাদের যারা এমএলএ আমরা এই সরকারের কাছে বলতে সময় পাচ্ছি না, এরপর আর তৃণমূল নেতাদের নিয়ে ভিড় করে লাভ নেই। বেশ, মানে নতুন তৃণমূল এখন, যারা ভালো তৃণমূল, যেহেতু বাংলার কথায়, সেই তৃণমূল এখন কোন দিকে যাবে, আর তৃণমূল যে কোনটা আদেও সত্যি সেটা নিয়ে না না, তৃণমূল ভালো তৃণমূল না, এখন 5টা তৃণমূল। আমি যে বললাম, ভাইপোর তৃণমূল, পিসির তৃণমূল, ঋতব্রত ব্যানার্জির তৃণমূল, কাকলি দেবীর তৃণমূল, আর যারা সিপিএম এর হয়ে, সিপিএম এর বিরুদ্ধে খেটে দলটাকে এনেছিল,
আপনি জেলায় জেলায়, বুথে বুথে, গ্রামে গ্রামে, পঞ্চায়েতে পঞ্চায়েতে, বিধানসভায়, ব্লক স্তরে, রাজ্য স্তরে এরকম অসংখ্য বুড়ি বুড়ি লোক আছে যারা আসার পর তৃণমূল দল তাদেরকে সাইড করে ডাস্টবিনে ফেলে দিয়েছে। সেই বঞ্চিত তৃণমূল, 5টা তৃণমূল আছে। আমি একটু নীলাদ্রিদার কাছে যাবো। নীলাদ্রিদা, 5টা তৃণমূল, একটা বঞ্চিত তৃণমূল, একটা পিসি, একটা ভাইপো, বাকি যারা যারা রয়েছেন বর্তমানে সামনে আসছেন, নীলাদ্রিদা। না, আমি কিন্তু দুটো তৃণমূলই দেখতে পাচ্ছি। একটা মমতা অভিষেকের তৃণমূল, হুম। আর আরেকটা হচ্ছে বাস্তববাদী তৃণমূল, তারা বাস্তবটাকে স্বীকার করে এনডিএ তে যুক্ত হতে চাইছেন। এবার একটা ভুল ধারণা আমার মনে হয় আমাদের মধ্যে আসছে, হুম। যে তৃণমূলের লোকেরা বিজেপিতে আসছে। হুম। এরকম কিন্তু কোনো ইন্ডিকেশন এখন অব্দি পাওয়া যায়। যারা বিদ্রোহী তৃণমূল, যারা মমতা অভিষেকের তৃণমূল নয়, তারা মনে করছেন তারা এনডিএ কে সমর্থন করতে চান, সেই জন্য তারা চিঠি দিয়েছেন। তো এবার সেই চিঠি স্পিকারকে যেটা দিয়েছেন, সেই অনুযায়ী এনডিএ তাদের নিজেদের মধ্যে নিতে চায় কিনা সেটা একান্তই তাদের সিদ্ধান্ত। কিন্তু তাতে এটা বলা যায় না যে তৃণমূলে এই বিজেপিতে এই তৃণমূল সাংসদরা যুক্ত হচ্ছে, অথবা যে বিধায়করা বিদ্রোহী তারা বিজেপির সাথে যুক্ত হচ্ছেন, এই কথা কখনোই বলা যায় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলকে যে আত্মঘাতের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন যে কোনো কারণে, তার বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে, সেটাই তফাৎ। কিন্তু নীলাদ্রিদা, তারপরেও কি কোনো রকম ভাবে শুধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, এবং তার যে চিন্তাধারা সেটাকে কি কোনোভাবে বদলেছে? কারণ কুণাল ঘোষের যদি আমরা সাম্প্রতিক একটা পোস্ট দেখি, যে তিনি উল্লেখ করেছেন যে মমতার সাথেই তারা আছেন বা থাকবেন, কিন্তু বারবার একই ভুলের সাথে নেই। এই যে বারবার একই ভুল, সেটা কি তাহলে অভিষেককেই ইন্ডিকেট করলো? না না, ওনার তো একটাই ভুল, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কারণে তার দলের থেকে অভিষেককে রক্ষা করাটাই বড় কাজ বলে মনে করছেন। তার পরিবারের সদস্য মনে করতেই পারেন, এবং সেই জন্য তিনি দলকেও প্রয়োজনে স্যাক্রিফাইস করতে রাজি আছেন। তাই অনেকে বলছেন হুম। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার দিদি নেই, তৃণমূলীদের তৈরি নেই, তিনি শুধু অভিষেকের পিসি হয়ে গেছেন। এটা নিয়েই সমস্যা। এই সমস্যা আমরা মহাভারতের ধৃতরাষ্ট্রের মধ্যে দেখেছিলাম, আর বর্তমান যুগে মমতার মধ্যে দেখছি। অনেক উদাহরণ আছে এরকম ইতিহাসে দেখ। এই অন্ধ মোহে তিনি দলটাকে কার্যত বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। বেশ, অন্ধমোহ। আমি সুকান্তদার কাছে যাবো আরো একবার। সুকান্তদা, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আর কোনো রকম ভাবে দিদি নেই, তিনি শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই একেবারে অন্যতম পিসি, এবং সেই পরিচয় কি তাহলে তার? কারণ আজকে সিআইডি তার বাড়িতে হানা দিল, অভিষেকের বাড়িতে তো যাচ্ছেই, একের পর এক হাজিরা তারা এড়িয়ে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও সেই সূত্র ধরে তার, যদিও পার্টি অফিস কালীঘাটে যদি দেখি, একবারে জেরবার হয়ে গেছে, চারিদিক থেকে যেন ঘিরে ফেলা হয়েছে, ঘেটে গেছেন। কি করবেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়? অভিষেককেই সেই আঁকড়ে ধরে থাকবেন? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বয়স হয়েছে। এই বয়সে আমার মনে হয় না দলটাকে নতুন করে করবেন বলছেন। এবার সেটা সময় উত্তর দেবে কতটা তিনি পারবেন। এবার ঘটনা হচ্ছে যে পুরোটা এই বিষয় নয় যে তৃণমূল কংগ্রেস আজকে ক্ষমতায় নেই, এর জন্য শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী। এর জন্য প্রত্যেকে দায়ী। প্রত্যেকে কেন বলছি আমি, কারণ আজকে যে বিক্ষুব্ধ বিধায়করা বা সাংসদরা তারা এত কথা বলছেন, এবং একজন সাংসদ তো ধোঁয়া বিজ্ঞানী ছিলেন, তুমি নামটা আমি নিতে চাইছি না, তুমি জানো, ধোঁয়া নিয়ে বহু গবেষণা করেছেন। এখন এদের ওপর যদি তুমি বিশ্বাস করে অভিষেককে ধরো মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে দিবে, তাতে এরা থাকবে আমার মনে হয় না। কারণ এদের যে বিপুল সম্পত্তি রয়েছে, এত পরিমাণ দুর্নীতি রয়েছে, সেগুলোকে তো মানে ঢাকা দিতে হবে। সেই চেষ্টাটাও এরা করছে। সঙ্গে যেটা করছে, নিজেদেরকে আঁকড়ে ধরে রাখা। এটা রাজনৈতিক সংস্কৃতি নয়। কিন্তু এই যে দল ভাঙা বা দল ভাঙার এই বিষয়টা নতুন নয়। কিন্তু আমার মনে হয় দল ভাঙা কারণটা মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আহ অনুঘটক হিসেবে প্রত্যেকেই কোনো না কোনো ভাবে দায়ী।
কারণ এতদিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন মেনে নিল না? ওনারা আগেই প্রতিবাদটা করতে পারতেন, জোরালো প্রতিবাদ হলে মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য অন্য হতেন। ঘরে বুঝতে পারলেন না কিন্তু ভাই? মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে বুঝতে পারছেন যে আমার সঙ্গে একমাত্র থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে। সে কারণেই মানে এটা মজার ছলে বলছি না আমি, তার জন্যই হয়তো উনি ভাবছেন যে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই ধরে থাকি, কারণ বাকিদের ধরলে হয়তো তারা ছেড়েই চলে যাবে। এখন মদন মিত্র আছেন, কুণাল ঘোষ আছেন। এবার কুণাল ঘোষ কে অনেকেই আবার বলছেন যে কুণাল ঘোষ কি আদৌ থাকবেন, একদমই। বা এবং কুণাল কুণাল ঘোষ কি ঘোষের আমরা যে ক্যারেক্টার দেখেছি বা দেখি, তিনি কি সত্যি আদতেও চোখ বন্ধ করে বিশ্বাসযোগ্য? দেখো একটা এক সময় তো তিনি জেলে ছিলেন এবং হুম। সেই কষ্টটা তিনি অনুভব করেছেন। হুম। এবার সেটা তিনি কি আদৌ ভুলতে পেরেছেন? এবার হতে পারে যে তিনি স্লো পয়জনিং করছেন না তো, হুম। হুম। বা কোন রকম ভাবে দলটাকে করতেই পারে। দেখো হুম। রাজনীতিতে সবকিছু পসিবিলিটি সম্ভব, থাকে, একেবারে। এখানে পসিবিলিটি হতেই পারে। হুম। কিন্তু তৃণমূলকে ধরে রাখার কোনো ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে নেই। আর নেই, অভিষেক একেবারে তাই। বন্দ্যোপাধ্যায় যেহেতু থাকবেন, এর জন্য ওনাকে কোনোভাবেই তিনি দল থেকে বহিষ্কার করবেন না। বেশ, আমি আসবো সুকান্ত দা। তাই আমি বিশ্ববিদ্যার কাছে যাবো। বিশ্ববিদ্যা, তৃণমূল যখন ভাঙতে বসেছে তখন বারবার প্রথম দিন থেকে একটা প্রসঙ্গই উঠে এসেছে যে মহারাষ্ট্রের সিন্ডে মডেল, যেটা আমরা দেখেছি জাতীয় রাজনীতির ক্ষেত্রে, সেটা এখন বাংলাতেও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দলের প্রতীক, দলের লোগো, সেই লোগো কার কাছে থাকবে? নতুন তৃণমূল না পুরনো তৃণমূল? সৌমেন দা বলছেন যে তৃণমূলের 5টা ভাগ। আমি যদি তাই ধরে নিই, এই প্রতীক নিয়েও তো তাহলে টানা হেঁচড়া শুরু হয়ে যাবে। কে নেবে প্রকৃত প্রতীক? আবার অহমিয়া চ্যানেল কানেক্ট হয়ে গেছে, বারবার অহমিয়া চ্যানেল আসছে। বিশ্ববিদ্যার হয়তো সাউন্ডের কোনো সমস্যা হচ্ছে, আমি আসবো বিশ্ববিদ্যার কাছে। তবে এই মুহূর্তে আমি যে প্রসঙ্গে ছিলাম, সৌমেনদার কাছে আমি যাবো আরেকবার। সৌমেনদা, এই যে তৃণমূলের এখন লোগো, সেই লোগোতেও আমরা দেখেছি যে চুরির কথা উঠে এসেছে, সেটাকেও নাকি চুরি করে নেওয়া হয়েছে। যদি এই বিষয়টা সামনে আসে যে একটা তৃণমূল নতুন একটা পুরনো, তাহলে লোগোটা কারা নেবেন? লোগোটা নিয়েও কি এবার ভাগাভাগি করবেন, তারা মারামারি করবেন? সেই মুকুল রায় কিন্তু বলে গেছিলেন যে তৃণমূল ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তৃণমূল বাংলা কংগ্রেসের মতো হাল হবে, তৃণমূলের কিছু নামও নিশান খুঁজে পাওয়া যাবে না। মুকুলদা আজকে পৃথিবীতে নেই। মুকুলদা আমাদের দলে এসেছিলেন এবং উনি ভারতবর্ষের প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন। মুকুলদার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, মুকুলদার যে রাজনৈতিক দূরদর্শিতা ছিল সেটা বারে বারে প্রমাণ হয়। উনি আজকে পৃথিবীতে নেই, কিন্তু আজকে তৃণমূল সরকার থেকে চলে যাওয়ার কার্যত 1 মাসের মধ্যে তৃণমূল যেভাবে ভেঙে গিয়ে বাংলা কংগ্রেসের মতো উঠে যাচ্ছে, তাই মুকুলদাকে না স্মরণ করে পারছি না। আর তৃণমূলের প্রতীক, হুম। তৃণমূল তো শুধু একমাত্র মমতা ব্যানার্জি করেননি, হুম। তৃণমূলকে তৈরি করার ক্ষেত্রে অনেকের অবদান ছিল। হয়ে গেল আবার মুকুল ব্রেকের রায়, অনেক আগে থেকেই আবার ওই অহমিয়াটাই চালু হয়ে মুকুল রায়, আপনার পঙ্কজ বাবু বিরোধী দলনেতা ছিলেন, অজিত অজিত তারা তাদেরকে সবাইকে একে একে সাইড করে মমতাদের কুক্ষিগত করে নিয়েছিলেন। এবং পরবর্তীকালে যখন ভাইপোকে এসে রাজার ছেলে হয়, সেইভাবে যখন এসে তৃণমূলে বসাইলেন, তখন লোকজন যারা মমতা ব্যানার্জিকে ঘিরে ছিলেন, সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে তৃণমূলের দলের কিভাবে ভালো হবো সেটা চেষ্টা করতেন, তারাও কার্যত সরে গেলেন। তাদের মধ্যে মুকুলদা একজন, আমাদের শুভেন্দুদা একজন, এরকম বহু লোক আছেন। তো সুতরাং মমতা ব্যানার্জি নিজেই যে স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে ছিলেন, যে পিলার ছিলেন, সেই পিলার উনি নড়িয়ে নষ্টেন। পিলার যদি না থাকে, স্ট্রাকচার ভেঙে পড়বে। তাই আজকে তৃণমূল ভেঙে পড়েছে। না, সৌমেনদার একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। সৌমেনদা, আমি একটু থামাবো, নেটওয়ার্কের সমস্যা রয়েছে বলে সঠিকভাবে শোনা যাচ্ছে না। আমি একটু নীলাদ্রিদার কাছে যাবো আবার। নীলাদ্রিদার প্রতীক নিয়ে যখন প্রসঙ্গ আজকে এখন উঠছে যে কার কাছে যাবে, কে কোনটা দাবি করবে, কে কি নেবে, সৌমেনদা
মুকুল রায়ের প্রসঙ্গ তুলেছিলেন। না না, দেখুন, প্রতীক নিয়ে লড়াই মহারাষ্ট্রে আমরা দেখেছি হুম শিবসেনার মধ্যে। হুম সেখানে কিন্তু সিন্ধে শিবসেনার যে অরিজিনাল প্রতীক সেটা সম্ভবত পেয়েছেন। হুম হুম এবার এটা আইনত বিচার হবে। এবার মেজরিটি অফ এমপি এবং এমএলএ যেদিকে আছেন, হুম যারা নির্বাচিত, তাদের দিকে প্রতীক যাওয়ার একটা বড় সম্ভাবনা আছে, যদিও এটা আইনত বিচার্য। আমি যদি মহারাষ্ট্রের উদাহরণ ধরি, আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক হারিয়েও ফেলেন, তার নিজস্ব একটা আইডেন্টিটি আছে বাংলার রাজনীতিতে, তার খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় কংগ্রেসের প্রতীকে লড়েছেন, যখন কংগ্রেসে ছিলেন, তৃণমূলের প্রতীকে লড়েছেন। ভবিষ্যতে যদি অন্য কোনো প্রতীকেও লড়ে, তার আইডেন্টিটি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় প্রতীকটা, এই যে মেজরিটি গোষ্ঠী, তাদের দিকে চলে যাওয়ার একটা বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, যদি আমি মহারাষ্ট্রের উদাহরণটা ধরি। ঠিক, মহারাষ্ট্রে যেহেতু আমরা দেখেছিলাম শিবসেনার কাছে পুরনো প্রতীক এবং উদ্ভবের কাছে পরবর্তী সেই নতুন প্রতীক গিয়েছিল। আমি বিশ্বজিৎদার কাছেই যাব এই প্রসঙ্গে। বিশ্বজিৎদা শুনতে পাচ্ছেন? এবার বিশ্বজিৎদা শুনতে পাচ্ছেন? বিশ্বজিৎ, প্রতীক নিয়ে যখন প্রসঙ্গ উঠে আসছে, তখন পুরনো প্রতীক কার কাছে যাবে? সৌমেনদা দাবি করছেন যে মুকুল রায়ের প্রসঙ্গ, সেখানে তিনিও যে ভবিষ্যৎবাণী করেছিলেন সে কথা, এবং নীলাদ্রিদা বললেন যে যেরকমটা শিবসেনার ক্ষেত্রে হয়েছে সেরকমটাই তিনি উদাহরণ হিসেবে দেখছেন এক্ষেত্রেও। কি মনে হয়? একেবারে তাই। মডেলটা শিবসেনা মডেল বলে অনেকে বলছে, কিন্তু শিবসেনার তো একটা উদ্দেশ্য ছিল। এই যে একটা দল ভাগ হয়ে যাচ্ছে, যেখানে প্রতীকে আমরা জানি দল বিরোধী আইনে 2/3 যদি চলে যায় তাহলে তারা প্রতীক দাবি করতে পারে। সেই দাবি অনুযায়ী যারা এই মুহূর্তে বিক্ষুব্ধ বা ভালো তৃণমূল, যারা অনেকে কয়েনেস করছে, তারা কিন্তু প্রতীকটা দাবি করতেই পারে, এবং সংখ্যা একটা বড় ফ্যাক্টর এখানে। এবং সেই সংখ্যাটা এখন বিক্ষুব্ধদের ক্ষেত্রে বিধানসভায় ঋতব্রত এবং রাজ্যসভার ক্ষেত্রে রয়েছে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে যে দল। এবং তারা তো ঘোষণাই করে দিয়েছে যারা তারা এনডিএ তে গেছে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো বিরোধী যে গোষ্ঠীটা, তারা কেন্দ্র এবং রাজ্যে আলাদা করে তৃণমূল, আসল আসল তৃণমূল তারা, এইটা তারা প্রমাণ করতে চাইছে এবং এনডিএর সঙ্গে তারা কাজ করবে বলেছে। এবং আপনারা জানেন যে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও শতাব্দী রায়ের বাড়িতে গেছেন, কথা বলেছেন, তাদের মধ্যে সৌজন্য বিনিময় হয়েছে, রাজনৈতিক কথা হয়তো হয়েছে। কিন্তু মূলত যে জায়গাটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে বিশ্বাসযোগ্যতা, মানুষ যেহেতু তৃণমূলের বিপক্ষে ভোট দিয়েছিল, সেই মানুষের রায়টা, সেখানে প্রতীকটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। নীলাদ্রিদা ঠিক বলছেন যে এটা মহারাষ্ট্রের মতো যদি হয়, প্রতীকটা থাকবে আসলে কাদের কাছে? প্রতীকটা থাকবে যারা সংখ্যাগরিষ্ঠ তাদের কাছে থাকবে, এবং অন্যরা অন্য প্রতীকে লড়বে। সেটা আগামী দিনে দেখতে হবে। কিন্তু এই মুহূর্তে যারা, আমরা আগে দেখেছিলাম 2021 সালে একদল তৃণমূল ভারতীয় জনতা পার্টিতে এসেছিলেন, বলছিলেন দম বন্ধ হয়ে যাচ্ছে, পরবর্তীকালে তারা আবার অক্সিজেন পেয়ে তৃণমূল কংগ্রেসে ফিরে আসে। কিন্তু এই মুহূর্তে যারা আবার বলছেন যে কাজ করতে পারেননি বা পারবেন না, আপনি ব্যক্তিগতভাবে এক একটা কেন্দ্র ধরে, বিধায়ক ধরে দেখুন, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের যে ক্ষোভ রয়েছে, সাধারণ মানুষ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কেন্দ্রে, এই যে নেতারা চলে যাচ্ছে, বিধায়করা চলে যাচ্ছে, যারা তাদের ভোট দিয়ে নির্বাচিত করলো, তাদের অবস্থা কি? তারা কি এই কারণে ভোট দিয়েছিল? সেটা গুরুত্বপূর্ণ। কারণ এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসছিল, 1 মাসের মধ্যে সেই প্রতিশ্রুতি যে কার্যকর করবে, আমাদের কথায় বলে যে ভাতটা, হাড়ির একটা ভাত টিপে দেখলে বোঝা যায় যে ভাত হয়েছে কিনা। ঠিক তেমন ভাবে আমরা প্রথম দিনেই বুঝতে পারি যে কাজটা কেমন হচ্ছে। সুতরাং এই যে একটা, কেন তারা আসতে চাইছে, কারণটা কি? হঠাৎ করে একদিনে রাজনৈতিক আদর্শ চলে গেল, একদিনে সবকিছু পরিবর্তন হয়ে গেল, নাকি রাজনৈতিক ধান্দা, অর্থাৎ রাজনৈতিক ভাবে কোনো বেনিফিট নেওয়ার চেষ্টা করছে? এই কারণে তারা চাইছে তৃণমূল কংগ্রেসের বিরোধী হয়ে। তারা একবারও যদি আঙুল তুলতো, একবারও যদি গলা তুলে বলতো যে এইখানে বা নোট অফ ডিসেন্ট,
যে যে সিদ্ধান্ত হয়েছে, কোথাও এই যে বিধায়করা আছে তারা কি নোট অফ ডিসেন্ট দিয়েছে? সুতরাং একটা জিনিস মনে রাখতে হবে যে ভারতীয় জনতা পার্টি যে সরকার গঠন করেছে, তারা কাজ করছে, তাদের সঙ্গে তো সবাই মানুষের, এখন যদি নির্বাচন হয়, এই যে একজন বলছিলেন, তাদের এই যে এতজন যে নির্বাচিত প্রতিনিধি, তারা কজন জিততে পারবে তাই নিয়ে সংশয় আছে। কারণ তারা ইতিমধ্যে 1 মাস দেখেছে, কারণ এখন লড়াইটা 15 বছর বনাম 1 মাসে, এই 15 বছর বনাম 1 মাসের লড়াইয়ে ভারতীয় জনতা পার্টি অনেক এগিয়ে। সুতরাং এই যে তাদের বিশ্বাসযোগ্যতা, সাধারণ মানুষের ভোট নিয়ে তারা জিতে এসে সেই মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ ভারতীয় জনতা পার্টির যে ভাবমূর্তি তৈরি হয়েছে রাজ্যে, তারা কিন্তু একেবারে তৃণমূল কংগ্রেসকে না নিয়ে চলতে পারে না, বরং তৃণমূল কংগ্রেসের কোনো দরকার নেই। তৃণমূল কংগ্রেস যদি রাজনৈতিক আদর্শের দল হয়, হার জিত আছে সব ক্ষেত্রে। আমার আগে একজন বক্তা বলছিলেন যে সিনেমা আর্টিস্টরা, আমরা দক্ষিণের রাজ্যে দেখেছি একের পর এক রাজ্যে যে সিনেমা আর্টিস্ট বা তারকা তারা রাজনীতিতে এসে তাদের রাজনৈতিক আদর্শ প্রমাণ করেছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হয়নি কেন? তারা রাজনীতিতে এসছেন কেন? তারা কিন্তু রাজনীতিতে বিশ্বাস করে বা একটা বদল চাইছেন সেই কারণে আসেননি। তারা দেখছেন ছোট ছোট পোটারি তৈরি করে একটা নির্দিষ্ট কমিউনিটির মধ্যে থেকে তারা কি লাভ করতে পারবেন সেহেতু, অর্থাৎ রাজনৈতিক আদর্শের দিক থেকে দেউলিয়া হয়ে যাওয়া একটা দল। অনেকে বলবেন যে রাজনৈতিক আদর্শ তৃণমূল কংগ্রেসের ছিল কিনা। তৃণমূল কংগ্রেস কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এসে যেখানে দাঁড়িয়ে আছে, তার একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে গুটি কয়েক বিধায়ক এবং সাংসদ ছাড়া বৃহত্তর ভাবে কেউ নেই, এবং তারা কিন্তু ওই তৃণমূলের আদর্শ বা সিম্বলে জিতে এসছে, কিন্তু তৃণমূলটা করেননি। সুতরাং সেই কারণে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সঙ্গে তারা একাত্ম হওয়ার চেষ্টা করছেন, মিশে যাওয়ার চেষ্টা করছেন এবং ভালো তৃণমূলের তকমা পাওয়ার চেষ্টা করছেন। ভালো তৃণমূল খারাপ তৃণমূল প্রসঙ্গে আমি আবারও আসবো। রাজ্য স্তর থেকে মানে তৃণমূল স্তর থেকে যদি বলি, সেখান থেকে একেবারে দিল্লি সমস্ত জায়গাতে এই ভাঙন লক্ষ্য করা গেছে এবং তার সাথে ভালো তৃণমূল খারাপ তৃণমূলের প্রসঙ্গ উঠে আসছিল। সুকান্ত দা, এই যে ভালো তৃণমূল খারাপ তৃণমূল সঙ্গে যখন আমরা দেখছি যে আমরা অভিনেতা অভিনেত্রীদের প্রসঙ্গও যখন উঠে আসছে, সেই জায়গাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দেব, যার প্রসঙ্গে ইতিমধ্যে বলেছেন যে তুমি আমার ভাই, ব্রাদার্স, তাহলে কি আমরা দেবকে ভালো তৃণমূল হিসেবে ধরতে পারি? কি মনে হয়? বলিউডের ইন্ডাস্ট্রির উত্তম কুমার যখন অভিনয় করতেন, মানে উনি কিন্তু রাজনীতি বা এইসব বিষয় হয়তো কোনোদিন করেননি আমার যতটুকু জানা। এবার যারা করেছে তারা দুদিকেই চেষ্টা করেছে ফায়দা নেওয়ার। এবার দেব কত ভালো অভিনেতা সেটা যেতে চাইছি না, দেব এই জায়গায় সবচেয়ে বড় ভালো করেছে, যেটা বিজেপির নেতারা বলছেন যে তিনি মিঠুনকে তার সিনেমাতে নিয়েছেন। তার মানে এত ভালো বড় রাজনীতিবিদ হতে পারে না, মানে দুদিক সমান ভাবে তিনি একটা ব্যালেন্স করেছে। এবং দেখো তুমি মারাঠায় স্ট্রংম্যান শরদ পাওয়ারের থেকে অজিত পাওয়ার বেরিয়ে গিয়েছিল, শরদ পাওয়ারের মতো মানুষ একা হয়ে গিয়েছিল, এবং উদ্ধব ঠাকরের ক্ষেত্রেও একই। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়, যদি এটা ভাবা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একা করা যাবে, সেটা নাও হতে পারে। এটা কিন্তু ঘটনা। দেখো যে যারা আজকে বিজেপির, শ্রমিক বাবু বলেছেন ভালো তৃণমূল এবং খারাপ তৃণমূলের কথা, এটা কিন্তু তৃণমূল বলেনি। তাহলে কোথাও গিয়ে বিজেপি হয়তো ভুল করবে, এটা ভবিষ্যৎ বলবে যে আমরা বেনজলগুলোকে কেন নেব। ঠিক, কারণ মানুষের ম্যান্ডেটকে মেনে নিয়ে এদেরকে যদি না নেওয়া হতো, তাহলে হয়তো বিজেপি যেভাবে এত প্রত্যাশা, এত মানুষের আশা নিয়ে এসছে, সেই জায়গাটা অন্তত ভালো থাকতো। তবে আমি এটা বলতে চাই, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় যদি চান, তিনি একজন বলছিলেন একদমই ঠিক, তার এই রাজনৈতিক বুদ্ধি রয়েছে, তিনি পারবেন। এবং নির্বাচন কমিশন এটাও পারে সুপ্রীতি, যে কোনো পক্ষকেই প্রতীক নাও দিতে পারে, ফ্রিজ করে দিতে পারে, এবং তারা নতুন প্রতীক দিতে পারে দুজনকে। সুতরাং অনেকগুলো সম্ভাবনা রয়েছে। সুতরাং শরদ পাওয়ার যদি প্রতীক ছাড়া পরবর্তীকালে বেঁচে থাকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়বে কি ছাড়বে না সেটা বড় কথা না। আমার প্রশ্ন, এই যে যারা বিজেপির এনডিএর সঙ্গে কাজ করতে চাইছে বা যারা বিক্ষুব্ধ, এদের জনভিত্তি কি রয়েছে? নেই।
এরাও কিন্তু তাসের ঘরের মতো পড়ে যাবে, এবং তৃণমূল কংগ্রেসের যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছারা হচ্ছে তারও সলিল সমাধি হবে। সুপ্রীতি। বেশ, সৌমেনদার আমি মতামত নেব। সৌমেনদা, আমি বললাম একটা কথা, যে কেউ যদি বাইরে থেকে এনডিএ কে সমর্থন করে কিংবা ভেতর থেকে সমর্থন করে, হুম, তার মানে তো সে নয় যে সে বিজেপিতে যুক্ত হয়ে যাচ্ছে। দেশের কথা, রাজ্যের কথা মাথায় রেখে আমাদের পশ্চিমবাংলায় যদি কেউ বা কারা কোনো টিম করে যদি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের পাশে থাকেন, তার মধ্যে আমি কোনো অন্যায় দেখছি না। আর বিগত 50 বছর ধরে পশ্চিমবাংলা একটা ট্রেন্ড হয়ে গেছিল, পশ্চিমবাংলায় যারা ক্ষমতায় থাকবেন তারা কেন্দ্রের বিরোধিতা করবেন, মানছি না, মানবো না, চলছে না, চলবে না। কিন্তু বহু সংগ্রাম, বহু আত্মত্যাগ, বহু রক্ত, বহু শহীদের ফলে আজকে পশ্চিমবাংলা ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠা হয়েছে। তাই তৃণমূলের মধ্যে থেকে যদি বেশ কিছু বিধায়ক বা সাংসদ তারা যদি মনে করেন যে কেন্দ্রে মোদিজির নেতৃত্বে যে সরকার চলছেন সেই সরকারের পাশে থাকবো, বিকশিত ভারতের কাজ করব, এর মধ্যে আমি অন্যায় বা নোংরা রাজনীতি দেখছি না। আমি যদি বুঝতাম ওই 20 জন তৃণমূল সাংসদকে বিজেপি রাতারাতি বিজেপির ঝান্ডা ধরিয়ে দিয়েছে দীনদয়াল উপাধ্যায় ভবন কেন্দ্রীয় দপ্তর থেকে, তাহলে আমরা একটা ভাবনা চিন্তা করার জায়গায় থাকতাম। বহুদলীয় গণতন্ত্রে, সংসদীয় ব্যবস্থায়, রাজনীতিতে সরকার যদি পজিটিভ কাজ করে, আমরা ভুরি ভুরি এরকম উদাহরণ আছে আইডিওলজিক্যাল কত ডিফারেন্স থাকার পরও তারা দেশের সভারেনিটি, ইন্টিগ্রিটি, ডেভেলপমেন্টের প্রসঙ্গে তারা সমর্থন করেছেন। এক্ষেত্রে তৃণমূলের যারা সাংসদ করছেন এটাই আমার কারণ বলে মনে হয়েছে। বেশ, আমি সময়ও যেহেতু একে একে শেষ হয়ে আসছে, আমি লাস্ট প্রতিক্রিয়া নেব। প্রথমে নীলাদ্রিদা। না, আমরা মনে হয় আমরা একটা ভুল করছি, হুম, যে প্রথমত কোন তৃণমূল নেতা এখনো অব্দি বিজেপিতে যুক্ত হওয়ার কথা হয়নি। হুম, হুম, কিছু তৃণমূল নেতা বলছেন হুম, আমরা এনডিএ কে সমর্থন সমর্থন। করতে চাই। এবার যে কেউ সমর্থন করতে চাইতে পারে, এনডিএ সেই সমর্থন নেবে না নেবে না সেটা তাদের উপর। এবং সেই সূত্রে শুভেন্দু অধিকারী যেহেতু তারা সমর্থন করতে চেয়েছেন, নির্বাচিত জনপ্রতিনিধি তাদের সাথে মিটিংয়ে বসেছেন, তার অর্থ এই নয় তারা বিজেপির সাথে যুক্ত হচ্ছেন। আর এই সমর্থনের ফলে তৃণমূলের নাম সংখ্যা লোকসভায় 313 হতে পারে, যেটা তাদের ক্ষেত্রে অনেক বিল পাশ করার ক্ষেত্রে সহায়ক হতে পারে, বিশেষ করে ডিএমকে যেখানে এনডিএতে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিষয়টা যে তারা যে সমর্থন বাইরে থেকে দেবে, কিছুদিন আগে তারা তো না দিয়ে ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করেছিল এবং ভোট দিয়েছিল। অন্যায়ের কথা হচ্ছে না, রাজনীতিতে অন্যায় বলে নেই, কিন্তু এথিক্স, তাহলে কি রাজনীতিতে এথিক্স বলে কিছু থাকবে না? পলিটিক্যাল এথিক্স কিছু থাকবে না? সেটা যারা নির্বাচিত করলো, তাদেরকে নির্বাচিত করলো, তারা তাদেরকে গিয়ে দেখলো অসম্মান। যে তারা এই মুহূর্তে গিয়ে তারা কি করলো, তারা গিয়ে একটা দলের প্রতীকে জিতে দলের হয়ে সব ধরনের ফায়দা নেওয়ার পরে সে সেই দল থেকে দূরত্ব তৈরি করলো এবং দল থেকে সরে গিয়ে বলল যে না, আমরা এই দলের সঙ্গে আর নেই। সুতরাং এই জায়গাটা এখন ভাবার সময় এসছে যে তৃণমূল কংগ্রেসের আদেও কোনো অ্যাকসেপ্টেন্স আর এই রাজ্যে আছে কিনা। তার কারণ আবার যদি ভোট হয়, এই যে যারা লোকসভায় রয়েছে তারা অনেক আগে নির্বাচিত হয়ে এসছে, এবার আবার যদি ভোট হয় তাহলে কিন্তু তাদের রাজনৈতিক ভবিষ্যৎ, যদিও বিধানসভায় আমরা দেখেছি যে রাজনৈতিক ভবিষ্যৎ বলে কিছু নেই, এবং সেক্ষেত্রেও তাদের রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নের মুখে এসে পড়বে, কারণ জনগণের প্রতিনিধি হিসাবে তারা গেছে, কিন্তু জনগণের কথা বলার জন্য এখন কেন্দ্রীয় সরকারের অংশ হিসাবে তারা যদি কাজ করে, একদিন পশ্চিমবঙ্গের মানুষের যদি ভালো করতে পারে,
তাহলে ভালো। অর্থাৎ রাজনীতিতে রাজনৈতিক আদর্শ কোনো একটা দলের থাকে, ধরুন ভারতীয় জনতা পার্টি, তাদের একটা আদর্শ আছে, বামেদের একটা আদর্শ আছে। তৃণমূল কংগ্রেস কোন আদর্শ নিয়ে আজকে গণতন্ত্রে আছে সেটাই প্রশ্নের মুখে থাকবে। একেবারে তাই। আমার সময় যেহেতু আজকে একেবারে শেষ, আমি তাই চারজনকেই ধন্যবাদ জানাচ্ছি। সোমেনদা কি কিছু বলবেন? আমি একেবারে ছোট্ট করে এক নম্বরে এক কথায় উত্তর নেব। সোমেনদা কি কিছু বলতে চাইছেন? না, সোমেনদা নেটওয়ার্ক নেই। আমি চারজনকেই ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের যে আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ সময় যেহেতু শেষ। আজকে সাফ কথা শেষ করবো এখানেই, পরবর্তীতে দেখুন সংবাদ।